So I might go a little bit fast in some places because already boxে cover করা হয়েছে, but in case you need more elaboration on something, you can stop me and ask me. So yeah, let's start. So chapter 1 হচ্ছে ডেটাবেজের ইন্ট্রোডাকশন, কিছু কমন টার্মিনোলজিস যেটা তোমরা কনস্ট্যান্টলি দেখতে থাকবে এই কোর্সে, সেই টার্মিনোলজিসগুলোর সাথে তোমাদের ফ্যামিলিয়ার করা, ডেটাবেজের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো নিয়ে ডিসকাস করা, প্লাস হচ্ছে ডেটাবেজ ইউজাররা কারা হতে পারে সেই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করা। সো ফার্স্টেই হচ্ছে সাম কমন টার্মস, এই চারটা টার্ম তোমরা অনেক বেশি দেখবা। So data means the data that we are going to store. The data will be some known fact and it will have a meaning. So এই দুটো জিনিস হচ্ছে important. It will be known fact and meaningful হতে হবে, in the sense যে আমরা এখানে বলা আছে implicit meaning. This means যে explicitly হয়তো মিনিংটা আমরা স্টোর করব না, but from the name of the table, from the name of the column, from the context, we will understand the meaning of the data. Okay, so let's say এরকম একটা টেবিল আছে যেখানে ফ্যাকাল্টি আর সেখানটা কলাম আছে ইনিশিয়াল, ওইখানে যদি NNC লেখা থাকে, then you understand that the faculty initial of a particular faculty is NNC, right? So from those we understand the meaning of the data. So random information stored থাকবে না। আর database termটা, obviously this is what our course is about. এটা হচ্ছে collection of related data, এবং ডেটাগুলি অবশ্যই রিলেটেড হতে হবে, ইন দ্য সেন্স যে একটা ডেটাবেজে আমি মাল্টিপল ডিফারেন্ট জিনিসের ইনফরমেশন রাখবো না আনলেস দে হ্যাভ সাম কানেকশন উইথ ইচ আদার। সো লেটস সে আমার একটা রেস্টুরেন্ট আছে, আমি রেস্টুরেন্ট ম্যানেজ করার জন্য আমার যে ডেটাটা লাগে ইনভেন্টরি রিলেটেড বা আমার স্টাফ রিলেটেড, সেটা যদি আমি আবার লেটস সে এয়ারলাইন্স বুকিং সিস্টেম আছে, সো এয়ারলাইন্স বুকিং সিস্টেমের যে ফ্লাইটের ইনফরমেশন আছে এগুলো আমি সেম ডেটাবেজে রাখবো না, রাইট? কারণ দে আর নট রিলেটেড। সো একটা ডেটাবেজে একটা সিঙ্গল জিনিসের ব্যাপারে থাকবে যেটা একটার সাথে রিলেটেড, সেই ধরনের ইনফরমেশনই থাকবে। আরও কিছু প্রপার্টি আছে ডেটাবেজের ডেটার, সেটা হচ্ছে ডেটাবেজের মধ্যে যে ডেটাগুলি আছে সেগুলি রিয়েল ওয়ার্ল্ডের কোনো অ্যাসপেক্টকে রিপ্রেজেন্ট করবে। দ্যাটস ওয়াই ডেটাবেজকে অনেক সময় মিনি ওয়ার্ল্ড বলা হয়। তারপর ডেটাবেজের যে ডেটাগুলি আছে সেগুলি লজিক্যাল হতে হবে, সেগুলি কোহারেন্ট মানে আন্ডারস্ট্যান্ডেবল হতে হবে, অর্গানাইজড হতে হবে। আর ডেটাবেজটা আমি যখন ডিজাইন করব সেটার একটা স্পেসিফিক পারপাস থাকবে। সো লেটস আমি একটা এয়ারলাইন্স বুকিং করার জন্য একটা সিস্টেম বানাতে চাচ্ছি, তো সেই কারণে সেই পারপাসে আমি একটা স্পেসিফিক ডেটাবেস ক্রিয়েট করব। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে সেই সফটওয়্যার বা টুল যেটা ইউজ করে আমি ডেটাবেস বানাবো এবং ডেটাবেস মেনটেন করব। সো ফর ইনস্ট্যান্স MySQL is the DBMS or Oracle is the DBMS. এটা ইউজ করে আমি ডেটাবেস বানাবো। So the database is not the DBMS. The DBMS is the tool or programming language or the software package that I'm using to create my database. আচ্ছা, আর ডেটাবেস সিস্টেম হচ্ছে যেই সফটওয়্যারটা ইউজ করে আমরা মানে যে সফটওয়্যারটা আমরা বানাবো ফাইনালি, যেমন এখানে এয়ারলাইন্স রিজার্ভেশন সিস্টেম একটা সফটওয়্যার, একটা ডেটাবেস সিস্টেম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম একটা ডেটাবেস সিস্টেম। সো এই ডেটাবেস সিস্টেমটা হচ্ছে আমার ডিবিএমএসও থাকবে, আমার ডেটাও থাকবে, আর কখনো কখনো আমার অ্যাপ্লিকেশনও থাকবে। সো if I show you this simplified database environment, এখানে এনভায়রনমেন্টের বাইরে হচ্ছে আমরা ইউজার এবং প্রোগ্রামার থাকবে। ইউজার বা প্রোগ্রামার বিকজ প্রোগ্রামার্সরাও ইন্টারাক্ট করতে পারে ডেটাবেজের সাথে, যে হচ্ছে কোয়েরি লিখবে বা প্রোগ্রামিং এর থ্রুতে ডেটাবেজকে অ্যাক্সেস করবে। আবার নর্মাল ইউজার যারা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে ডেটাবেসকে অ্যাক্সেস করবে, যারা প্রোগ্রামিং এর ব্যাপারে জানে না, সে ধরনের ইউজার্সও হতে পারে। সো এই ইউজারটা কি করবে, ডেটাবেস সিস্টেমটার সাথে ইন্টারাক্ট করবে। সো দ্য ফুল বক্স ইজ দি ডেটাবেস সিস্টেম
অ্যান্ড ডেটাবেস সিস্টেমের ভিতরে তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকতে পারে অথবা সিম্পলি তুমি কোয়েরিজ ইউজ করে অ্যাক্সেস করতে পারো ডেটাবেস। সো এখন অ্যাট দিস মোমেন্ট ইউ আর ইউজিং কোয়েরিজ ইন ল্যাব টু অ্যাক্সেস দ্য ডেটাবেস, বা একটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম মানে একটা সফটওয়্যার ইউজ করে অ্যাক্সেস করা যায়। অ্যান্ড ডেটাবেস সিস্টেমের ভিতরে অ্যাপ্লিকেশন লেয়ারের পরে থাকবে তোমার ডিবিএমএস সফটওয়্যারটা। এই সফটওয়্যারের ভিতরে অনেকগুলি মডিউল থাকে। এখানে সিম্পলিফাই করে দেখানো আছে যে কিছু মডিউলরা হচ্ছে আমার যে কোয়েরি আছে বা প্রোগ্রাম আছে সেটাকে প্রসেস করবে। সো আমি একটা কোয়েরি গেল ডিবিএমএস এর কাছে, সেটাকে প্রসেস করবে, কম্পাইল করবে, তারপর সেটার মিনিংটা আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পরে যে সফটওয়্যারটা ডেটা অ্যাক্সেস করে সেই সফটওয়্যারকে পাঠাবে এবং সেই সফটওয়্যারটা ডেটাবেস থেকে ডেটাকে অ্যাক্সেস করে নিয়ে আসবে। সো আমার ডেটাবেস সিস্টেমের ভিতরে আমার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকতেছে, ডিবিএমএস এর সফটওয়্যারটা থাকতেছে, প্লাস আমার ডেটাও থাকতেছে ডেটাবেসের মধ্যে। আর বাম পাশে যেটা আছে সেটা হচ্ছে মেটা ডেটা, মানে স্টোরড ডেটাবেসের পাশে মেটা ডেটা আছে। মেটা ডেটা হচ্ছে আমার যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের ডেসক্রিপশন, মানে হচ্ছে লেটস আমার ডেটাবেসের নাম কি, আমার ডেটাবেস কবে ক্রিয়েট হয়েছিল, আমার ডেটাবেসে কতটুকু মেমোরি স্পেস খাচ্ছে, তারপর হচ্ছে আমার ডেটাবেসের কয়টা টেবিল আছে, কয়টা কলাম আছে, সেই কলামের ডেটা টাইপগুলো কি, এই ধরনের ডেসক্রিপশন হচ্ছে মেটা ডেটাতে থাকে। ওকে, সো দিস ইজ মাই database simplified database environment. এটা নিয়ে এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, miss. I might go a little bit fast, but তুমি অবশ্যই আমাকে আটকে এলাবোরেট করতে পারো ইফ ইউ হ্যাভ কোয়েশ্চেন্স, তখন আমি আরো ডিসকাস করে নেব। আচ্ছা, সো নেক্সট হচ্ছে আমি ডেটাকে ম্যানেজ করার জন্য দুই ধরনের অ্যাপ্রোচ ইউজ করা যায়। একটা হচ্ছে ফাইল বেসড অ্যাপ্রোচ, যেখানে আমরা ধরো ওয়ার্ড ডকের মধ্যে কিছু লিখে রাখলাম, সেভ করলাম, অথবা কোনো একটা এক্সেল শিটে কিছু লিখে সেভ করলাম। সো এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম ইউজ করে যখন আমরা একটা ডকুমেন্ট বানাই, সেটা হচ্ছে আমার ফাইল বেসড অ্যাপ্রোচ। এখানে কিন্তু আমার বিভিন্ন ইউজার ডেটাটা শেয়ার করতে পারে না, কারণ আমি যদি ডেটাটা কাউকে কপি করে দিইও, তারপরে যদি কেউ চেঞ্জ করে ডেটাটা, মানে লেটস সে আমি তোমাদের সবাইকে একটা সিঙ্গল ডেটার আরো 6টা কপি বানায় তোমাদের 6 জনকে দিলাম, রাইট? সো ইভেন ইন দ্যাট কেস তোমরা যদি কেউ চেঞ্জ করো, তাহলে ওই চেঞ্জটা কিন্তু বাকি 6 জন দেখতে পারবে না, রাইট? বিকজ ডেটা শেয়ারিং হচ্ছে না, ডেটা জাস্ট কপি হয়েছে বাট নট ট্রুলি বিং শেয়ার। ডেটাবেস অ্যাপ্রোচে একই ডেটাকে মাল্টিপল সফটওয়্যার এবং মাল্টিপল অ্যাপ্লিকেশনস এবং মাল্টিপল ইউজাররা শেয়ার করতে পারে, এবং কমপ্লিটলি শেয়ার করতে পারে ইন দ্য সেন্স যে ইফ ওয়ান পারসন মেক্স এ চেঞ্জ, দেন দি আদার people and the other software also see the impact or can see the changes that is happening. So these are the two approaches. এখানে ছবি দিয়ে এই জিনিসগুলোই বলা আছে। ডেটাবেজের কিছু ফাংশনালিটি আছে, এখানে অনেক কিছু রিপিটেশন আছে, একই কথা অনেকবার বলা হয়েছে। সো আমি জাস্ট আই উইল গো থ্রু দি ওয়ান্স দ্যাট আর নট রিপিটেড। সো ফার্স্টে হচ্ছে ডিবিএমএস এর সেলফ ডিসক্রাইবিং নেচার আছে, মানে আমি যেটা বলছিলাম মেটা ডেটা রাখে, ওর যে ডেসক্রিপশনটা আছে এটা আগে অন্য জায়গায় সেভ করে রাখে। সো দিস অ্যাকচুয়ালি ইজ হেল্পফুল বিকজ it makes the process of querying the database faster. So already database এর ডেসক্রিপশনটা অন্য একটা জায়গায় সেভ থাকে। আচ্ছা, আর তারপর হচ্ছে আমার এক্সিস্টিং ডেটাবেসকে যদি আমি অন্য কোনো স্টোরেজ মিডিয়ামে লোড করতে চাই, লেটস সে বিকজ আই ওয়ান্ট টু মাইগ্রেট the server or I want to increase the server, I want to change locations of the server, in that case আমি আমার existing database কে export করে সেটাকে আমি অন্য একটা জায়গায় স্টোরেজ মিডিয়ামে লোড করতে পারবো বা ইম্পোর্ট করতে পারবো। সো ইন দ্যাট কেস আমার শুধু ডেটাবেস না, মানে আমার শুধু ডেটা না, আমার ডেটাবেসের কমপ্লিট যে ডেফিনিশন আছে, কি কি টেবল, যে যে কলামস, সব ওইভাবেই লোড হবে। ডেটাবেসে অবশ্যই আমি ডেটা ম্যানিপুলেট করতে পারবো, রিট্রিভ করতে পারবো, মডিফাই করতে পারবো থ্রু ইনসারশন, ডিলিশন অর আপডেট, এবং ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে ডেটাবেসকে অ্যাক্সেস করা যায়। সো আমরা যেরকম ইউসিস ইউজ করতেছি, এখানে আমরা একটা ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে ব্র্যাক ইউনিভার্সিটি ডেটাবেসকে অ্যাক্সেস করতেছি। সো এইভাবে ডেটাবেসকে ওয়েব অ্যাপ্লিকেশনের থ্রুতে অ্যাক্সেস করা যায়। মাল্টিপল ইউজার্সের সাথে শেয়ার করা যায়, যেটা আগেও বলছিলাম। সো মাল্টিপল ইউজার একই সাথে একই ডেটাবেস
ডেটাবেজের ডেটাকে শেয়ার করতেছে, প্রসেস করতেছে, বাট at the same time all of the data will remain valid and consistent. কোনো incorrect data থাকবে না বা invalid কোনো execution হবে না. So let's say you are trying to buy something from an e-commerce website. So let's say একটা প্রোডাক্ট কিনতেছো, ওই প্রোডাক্টের একটাই বাকি আছে কেনার জন্য, এন্ড তুমিও সেই প্রোডাক্টটা দেখতেছো, কিনতে চাচ্ছ, এন্ড লেটস সে আমিও দেখতেছি, আমিও কিনতে চাচ্ছি, এন্ড আমরা দুজন একই টাইমে প্রেস করলাম যে ওই প্রোডাক্টটা কিনবো, বাট প্রোডাক্টটা স্টোরে একটাই আছে। এরকম হবে না যে আমাদের দুইজনই আমাদেরকে মানে ওই প্রোডাক্টের জন্য আমরা পে করলাম এন্ড দুইজনের জন্যই ওইটা বুক হইলো, বাট স্টোর তো অ্যাকচুয়ালি ডেলিভার দিতে পারবে না বিকজ প্রোডাক্ট তো একটাই ছিল। সো আমার ডেটাবেজ অ্যাকচুয়ালি এটা ডিবিএমএস ইন্টারনালি এটা অ্যাকচুয়ালি ম্যানেজ করবে যে যদি একটা থাকে স্টকে তাহলে শুধু একটা ট্রানজ্যাকশনই হতে পারবে, অন্য ট্রানজ্যাকশন হইতে দিবে না। আর যদি এরকম হয় যে দুইজনই একই সাথে লেটস সে বাই প্রেস করছি, তাহলে ইন দ্যাট কেস কোনো ট্রানজ্যাকশনই হইতে দিবে না, বিকজ যে কোনো একটা হইতে দিলে এখানের মধ্যে মানে সিন্স একই টাইমে করা হয়েছে, ইট ওয়ন্ট actually none of the transaction will take place, it will abort. So either complete transaction হবে and it will be consistent and correct, অথবা এটা abort করবে, inconsistent কোনো data বা inconsistent কোনো transaction হবে না. So this actually is ensured by the DBMS software. এটা আমাদেরকে আলাদা করে যখন আমরা লেটস সে অ্যাপ্লিকেশন ডিজাইন করতেছি তখন আলাদা করে এটা এনশিওর করা লাগে না। তারপর প্রোটেকশন এবং সিকিউরিটি মেজার্স নেওয়া যায় যে কারা কতটুকু অ্যাক্সেস পাবে ডেটাবেসের এবং কোন কোন পার্টটা দেখতে পারবে। কিছু পার্ট হিডেন রাখতে পারি, কিছু পার্ট দেখাতে পারি, যেগুলো হচ্ছে ফাইল বেস সিস্টেমে অ্যাকচুয়ালি করা যায় না। তুমি যদি শেয়ার করো কারোর সাথে পুরোটাই সে দেখবে, বাট ডেটাবেস সিস্টেম হলে সেখানে তুমি লেটস সে আমরা ফ্যাকাল্টিরা কিছু পোর্শন দেখতেছি, যে পোর্শনগুলো আবার স্টুডেন্টরা দেখতেছে না, আবার অ্যাডমিন যারা আছে বা রেজিস্ট্রার্স অফিসে যারা আছে তারা আবার কিছু জিনিস দেখতেছে যেটা নর্মাল ফ্যাকাল্টিরা আমরা দেখতেছি না। সো এই টাইপের অথরাইজেশন হচ্ছে আমরা মানে ডিবিএমএস এর থ্রুতে দিতে পারি। এখানে একটা সিম্পল এক্সাম্পল দেখানো আছে একটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টের ডেটাবেস কিভাবে হবে। সো এন্টিটি টার্মটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই টার্মটা আমরা পরেও আরো দেখবো। অ্যাট দিস মোমেন্ট এই টার্মটা এত ভালো করে না বুঝলেও চলবে, বাট আমরা যখন ফিউচার চ্যাপ্টার্স শিখবো তখন উই উইল সি দিস টার্মস। এন্টিটি হচ্ছে in short it is the object or the subject or things about which we are storing data in the database. যাদের ব্যাপারে আমি ডেটাবেজে ডেটা স্টোর করব সেগুলো হচ্ছে আমার এন্টিটি। সো স্টুডেন্ট, কোর্স, সেকশন, ডিপার্টমেন্ট, ইনস্ট্রাক্টর, এইসব জিনিসের ব্যাপারে আমি ইউনিভার্সিটি ডেটাবেজে ডেটা স্টোর করব, দ্যাটস ওয়াই দিজ আর মাই এন্টিটিস। এবং এইসব এন্টিটিসের মাঝখানে there can be relationships. So relationships is another term that you will come across in future chapters or details, but different entities এর মাঝখানে রিলেশনশিপ থাকতে পারে, যেমন স্টুডেন্টরা কোর্সে এনরোল করে বা সেকশন হচ্ছে কোর্সে বিলং করে, তারপর কোর্সগুলো আবার ডিপার্টমেন্টে বিলং করে, ইনস্ট্রাক্টররা ডিপার্টমেন্টে কাজ করে, রাইট? সো স্টুডেন্টরা আবার ডিপার্টমেন্টে এনরোল থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে রিলেশনশিপ থাকতে পারে ডিফারেন্ট এন্টিটিসের মাঝখানে। So this is how a typical database might look like, যে এখানের মধ্যে different tables আছে and different columns আছে, and কমন অ্যাট্রিবিউটস দিয়ে হচ্ছে রিলেশনশিপ এস্টাবলিশ করা হয়। যেমন এই সেকশনগুলি কোন কোর্সের সেটা আমি কোর্সের নাম্বার দিয়ে আই ক্যান শো, বাট লেটস সে আমি 85 এই সেকশনটার কোন ডিপার্টমেন্টে এটা জানতে চাই। সো এটা জানতে চাইলে আমার কিন্তু এই টেবিলে 85 এর সাথে কিন্তু কোনো ডিপার্টমেন্টের নাম লেখা নেই। সো ইন দ্যাট কেস আমি যদি ফাইল সিস্টেম ইউজ করতাম, এখানে কিন্তু আমার ডিপার্টমেন্ট অ্যান্ড অল দ্যাট ইনফরমেশন আমি যা যা চাই এই সেকশনের ব্যাপারে সেগুলো এখানে সেভ করতে হতো।
বাট সিন্স আমি ডেটাবেস অ্যাপ্রোচ ইউজ করতেছি, আমি জাস্ট দেখতে পারি যে 85টা কোন কোর্সের। আমি দেখলাম এটা ম্যাথ 2410। সো ম্যাথ 2410 হচ্ছে আমি যদি কোর্স টেবলে যাই, ওখানে গেলে আমি দেখতে পারবো ম্যাথ 2410 হচ্ছে ম্যাথ ডিপার্টমেন্টের। সো এইভাবে কমন অ্যাট্রিবিউটস দিয়ে আমরা রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি এবং ডেটা রিডান্ডেন্সি কমাতে পারি, বিকজ বাকি ইনফরমেশনগুলো আমার আর অ্যাড করতে হচ্ছে না। সো এইগুলা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? No, miss. ডেটাবেজের কিছু ক্যারেক্টারিস্টিক্স এখানে বলা আছে। মোস্ট অফ দেম আর থিংস দ্যাট উই হ্যাভ অলরেডি একটু আগেই দেখলাম, ডিসকাস করলাম। এখানে নতুন একটা জিনিস আছে, সেটা হচ্ছে ইনসুলেশন বিটুইন প্রোগ্রাম এন্ড ডেটা। দিস ইজ নোন অ্যাজ প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্স। সো হোয়াট ডাজ দিস মিন? ইট মিনস যে আমার যে অ্যাপ্লিকেশনটা আছে, লেটস সে ইউসেস, এবং যে ডেটাটা আছে আমার ডেটাবেসে, সেটা আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ইন দ্য সেন্স দ্যাট ইফ আই চেঞ্জ মাই অ্যাপ্লিকেশন, লেটস আমি নতুন কোনো ফিচার অ্যাড করলাম, নতুন কোনো বাটন অ্যাড করলাম, নতুন কোনো পেজ অ্যাড করলাম, তাহলে আমার ডেটাবেজের ডেটাটাকে চেঞ্জ করতে হচ্ছে না। সিমিলারলি ভাইস ভার্সা, আমি যদি ডেটাবেজে নতুন কোনো কলাম বা নতুন কোনো টেবিল অ্যাড করি, তাহলে আমার প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশনটাকে চেঞ্জ করতে হচ্ছে না। দিস ইজ নোন অ্যাজ প্রোগ্রাম ডেটা ইন্ডিপেন্ডেন্স। অনেক সময় এই ইন্ডিপেন্ডেন্সটা 100% অ্যাচিভ করা পসিবল না রিয়েল লাইফে, বাট যত বেশি তুমি অ্যাচিভ করবা, তত তোমার সিস্টেমটা রোবাস্ট হবে, বিকজ তুমি অ্যাপ্লিকেশন চেঞ্জ না করে তুমি ডেটা স্ট্রাকচার, স্টোরেজ বা ডেটাবেসটাকে চেঞ্জ করতে পারো। আবার সিমিলারলি ডেটাবেসকে চেঞ্জ না করে তুমি অ্যাপ্লিকেশনটাও চেঞ্জ করতে পারো, বাট রিয়েল লাইফে 100% ইন্ডিপেন্ডেন্স ইজ নট পসিবল। তারপর এক একজন ইউজার এক এক ধরনের ভিউ দেখতে পারে ডেটার, সেটা তো একটু আগেই বললাম। তারপর কনকারেন্ট ইউজাররা একই ডেটাবেসের একই ডেটা অ্যাক্সেস করতেছে, বাট কিপিং দ্য ডেটা কনসিস্টেন্ট, এটাও আগে দেখলাম আমরা। এখানে ডেটাবেস ইউজারদের ব্যাপারে বলা আছে। ডেটাবেস ইউজাররা ব্রডলি টু টাইপ অফ ক্যাটাগরিতে তুমি ডিভাইড করতে পারো। একটা হচ্ছে ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন। সো বিহাইন্ড দ্য সিন ওয়ার্কার্স হচ্ছে যারা তোমার ডেটাবেজের প্যাকেজ এবং সফটওয়্যারটা বানাইছে। সো মাইসিকল যারা বানাইছে বা ওরাকল যারা বানাইছে, তারা হচ্ছে ওয়ার্কার্স বিহাইন্ড দ্য সিন। আর অ্যাক্টরস অন দ্য সিন হচ্ছে যারা অ্যাক্টিভলি তোমার ডেটাবেসটাকে ইউজ করতেছে। সো এটা চারটা ক্যাটাগরি আছে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে যারা অথরাইজেশনকে অ্যাক্সেস, মানে অ্যাক্সেস কারা কারা অথরাইজ টু অ্যাক্সেস এনি কাইন্ড অফ ডেটা, সেটা হচ্ছে কন্ট্রোল করে বা মনিটর করে, এবং ডেটাবেজের এফিসিয়েন্সিটা মনিটর করে। আরও বেশি হার্ডওয়্যার সফটওয়্যার লাগবে নাকি সেগুলা চেক করে, এবং সেগুলা রিসোর্সেস লাগলে সেই রিসোর্সেসগুলোকে নিয়ে আসে, ইনস্টল করে, ইউজ করে। অ্যান্ড যদি ডেটাবেজে এফিসিয়েন্সির জন্য কিছু করতে হয়, কিছু চেঞ্জ করতে হয়, তাহলে সেই কাজগুলো করে। So database administrator actually has a lot of control over who has access to the database and what kind of use the database is going through. এবং অনেক কোম্পানিতে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আলাদা ক্যাটাগরি বা রোল থাকে, জব ডেসক্রিপশন থাকে, যেখানে ডেটাবেস অ্যাডমিনদেরকে হায়ার করা হয়, ডিবিএ ইন শর্ট বলা হয়। বাইরের যে দেশগুলো থাকে, ইউএস, ইউরোপের দেশগুলোতে, ওখানে ডিবিএদেরকে অনেক হাইলি পেড করা হয় in companies where a lot of database sensitive database activities done, let's say banking এইসব সিস্টেমে। Normally database administrators are people who have a little bit more experience in database. So let's say একটা fresh graduate কে normally DBA হিসাবে hire করবে না, একটু experience হয়ে গেলে তখন hire করবে। Database designer are people who interact with the client or with the end user and actually figure out যে আমার ডেটাবেসটা কিভাবে অর্গানাইজ করতে হবে, আমার কি ধরনের টেবলস থাকবে, কি ধরনের কলামস থাকবে, ডেটা টাইপ কি হবে, সেগুলোর মধ্যে রিলেশনশিপস কি হবে, এই জিনিসগুলো ডেটাবেস ডিজাইনার হচ্ছে ফিগার আউট করে বাই ইন্টারাক্টিং উইথ দি এন্ড ইউজার অ্যান্ড দেন ডিজাইন করে। সো তোমরাও এই রোলটা অ্যাজিউম করবা ডিউরিং দি কোর্স। তোমরা হচ্ছে ডেটাবেস ডিজাইন করবা তোমাদের প্রজেক্টের জন্য, অ্যান্ড
ইউজারের নিডস, এখানে যেহেতু কোনো ডিরেক্ট ক্লায়েন্ট নেই, তোমরা নিজেরাই ক্লায়েন্টের রোল প্লে করবা, মানে ইউ উইল থিঙ্ক অ্যাবাউট how a user will want a particular software, and then তোমরা নিজেরাই হচ্ছে ডেটাবেস ডিজাইনার হয়ে ওই ফিচার্সগুলো ইমপ্লিমেন্ট করার জন্য যে ধরনের ডেটা লাগবে বা যে ধরনের অর্গানাইজেশন লাগবে সেটা তোমরা ডিজাইন করবা। সো ডিজাইনিং কেমনে করতে হয় সেটা আমরা শিখবো ইন চ্যাপ্টার্স 3-4 এইসব চ্যাপ্টারে। থার্ড ক্যাটাগরি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে যেই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন যেটা আছে ফ্রন্ট এন্ডের অ্যাপ্লিকেশন সেটা যারা বানায় তারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো আমাদের দেশে অ্যাটলিস্ট যেটা আমি দেখলাম যে ডেটাবেস ডিজাইনার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সিঙ্গল জব রোল হিসাবে হায়ার করা হয়। সো লেটস সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সই হায়ার করা হয়, তাদেরকে ডিফারেন্ট কাজ দেওয়া হয় যে তুমি ডেটাবেস সাইডের কাজটা করবা, তুমি ফ্রন্ট এন্ডের কাজটা করবা, অথবা একজনকেই হয়তো দুইটা পার্টের কাজ দেয় যদি ছোট কাজ হয়। বাট ডেটাবেস ডিজাইনার বলে আলাদা কোনো নর্মালি জবের স্পেসিফিক রোল হায়ার হয় না। নর্মালি সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হায়ার হয় এন্ড দেন ডেটাবেসের কাজ দেয়। আর এন্ড ইউজার হচ্ছে যারা তোমার সিস্টেমটাকে ইউজ করবে, the clients or whoever you are making this software or this application for. এন্ড ইউজার অনেক টাইপের হতে পারে, এখানে ডিফারেন্ট ক্যাটাগরিজ আছে, এগুলো তোমরা পড়লে বুঝতে পারবা। Main idea is that there are some users who are more sophisticated, which means they understand how the database is working. So let's say after this course you guys will probably understand how the database is working and what kind of queries to use to access a database. And then there are the kind of users যারা হচ্ছে ডেটাবেসের সম্পর্কে কিছুই জানে না, DBMS এর সম্পর্কে কিছু জানে না, they are just using the database through an application or by using standard queries which they don't really understand about. So এগুলাই হচ্ছে ডিফারেন্স, এগুলো তোমরা একটু পড়লে বুঝতে পারবা। এগুলো হ্যাঁ বলো। আচ্ছা, আমরা কি তাহলে ডাটাবেস ডিজাইনার আর সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে একটা ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি না? মানে এখানে আলাদা ক্যাটাগরিতে ফেলছে বিকজ হচ্ছে দুজনের কাজটা ডিফারেন্ট। এখন আমাদের দেশে আমি যেটা বলছি যে আমাদের দেশে যে জব হিসাবে যাদেরকে হায়ার করা হয়, আমাদের দেশে যে জবের রোল তো আর এরকম ভাবে থাকবে না, রাইট? সো আমাদের দেশে যখন জবের জন্য তোমরা যদি রোলস দেখো তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার রোলটাই দেখবা। তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে যখন হায়ার করবে তখন তোমাকে ব্যাক এন্ডের জন্য হায়ার করতে পারে, ফ্রন্ট এন্ডের জন্য হায়ার করতে পারে, তোমাকে ডেটাবেস সাইডের জন্য হায়ার করতে পারে। সো অ্যাকচুয়ালি তোমাকে কি রোল দিবে সেটা তোমাকে when they hire you they will let you know, or after they hire you they will let you know. So তখন রোলটা তোমার ডিফাইন হবে, বাট নামটা তোমার তোমাকে যে কাজ দিবে সেই কাজের সাথে তোমার জবের যে ডেজিগনেশন আছে সেটার নামটা ম্যাচ করবে না, সেটা দ্যাটস হোয়াট আই মেন্ট, বাট দ্য রোল ইজ অবভিয়াসলি ডিফারেন্ট, ইটস নট দ্য সেম। ডেটাবেস ডিজাইনার হচ্ছে মেইনলি ডেটাবেসটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, কিভাবে অর্গানাইজড হবে সেটা নিয়ে কাজ করবে, অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনটা কাজ করবে। সো অ্যাপ্লিকেশনটাও ডিজাইন করতে হয়, যেমন অ্যাপ্লিকেশনটা দেখতে কেমন হবে, ইউজার ইন্টারফেস ডিজাইন করতে হয়, সো সেগুলো কাজও থাকে। সো সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। আচ্ছা, আর তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যদি চায় তাহলে তো সে ডাটাবেস ডিজাইনের কাজও করতে পারবে। হ্যাঁ, সেটাই তো আমি বললাম যে এটা তো কোম্পানির উপর ডিপেন্ড করে সে সফটওয়্যার দিয়ে কি কাজ করাবে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এখানে আবার ডেটাবেস অ্যাপ্রোচের কিছু অ্যাডভান্টেজ বলা আছে, মোটামুটি সেম টাইপের জিনিসপত্রই বলা আছে। এখানে জাস্ট একটা জিনিস ডিফারেন্ট, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের জন্য আমরা তো রিলেশনাল ডেটাবেস শিখতেছি, অবজেক্ট ওরিয়েন্টেড না। বা তারপরে এখানে যেটা বলছে যে স্টোরেজটা পারসিস্টেন্ট থাকবে, এটার মানে হচ্ছে যে আমি যদি অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিই তাহলে আমার যে ডেটাটা আছে সেটা হারায় যাবে না, সেটা সেফ থাকবে। সো দিস ইজ হোয়াট ইট মিনস। সো এটা অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেসের জন্য অ্যাপ্লিকেবল, রিলেশনাল ডেটাবেসে সবসময় পারসিস্টেন্টই থাকে স্টোরেজ। আর এখানে যেটা আছে অ্যাক্টিভ রুলস, এই ট্রিগার স্টোর প্রসিডিউরস, এটা একটু অ্যাডভান্স ডেটাবেস সিস্টেমে পড়ানো হয়, এটা আমাদের ইন্ট্রোডাক্টরি কোর্সের জন্য না।
সো এটা বাদে বাকি সবকিছু আই থিঙ্ক ক্লিয়ারলি এক্সপ্লেন করা আছে। আমি আগেও ডিসকাস করছি যে উই ক্যান অ্যাড অ্যাকচুয়ালি ব্যাকআপ অ্যান্ড রিকভারি সার্ভিসেস, সো মাল্টিপল ইন্টারফেসেস, এগুলো সব হচ্ছে আগেই ডিসকাস করা হয়েছে। এনি কোয়েশ্চেন্স রিগার্ডিং দিস? মিস উপরে হচ্ছে একটা টার্ম ছিল হচ্ছে মেটা ডেটা, এটা একটু আরেকবার বলবেন? মেটা ডেটা হচ্ছে আমি যে ডেটাবেসটা বানাইছি সেটার ডেসক্রিপশন। সো তোমরা যদি কখনো ওয়ার্ড ডক বানায় দেখো, ওয়ার্ড ডকের প্রপার্টিতে গেলে তোমরা যদি রাইট ক্লিক করে প্রপার্টি দেখো, তখন দেখবা যে ওখানের মধ্যে ডকুমেন্টটা কবে ক্রিয়েট হয়েছিল সেটা ডেট লেখা থাকে, তারপর ডকুমেন্টটা কে ক্রিয়েট করছিল, অ্যাকচুয়ালি কার কার অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট হয়েছে সেটা লেখা থাকে, তারপরে সেটা লাস্ট আপডেট কবে হয়েছিল সেটা লেখা থাকে, তারপর এটা সাইজ কত সেটা লেখা থাকে, রাইট? সো এটা হচ্ছে আমার ডকুমেন্টের ডেসক্রিপশন। সো এইভাবেই আমার যে ডেটাবেসটা আমি ক্রিয়েট করতেছি সেই ডেটাবেসেরও কিছু ডেসক্রিপশন থাকে, যে ডেটাবেসটা কবে ক্রিয়েট হয়েছে, কার কোন অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট হয়েছে, তারপর হচ্ছে এটা মেমরি সাইজ কতটুকু জায়গা নিচ্ছে এই ডেটাবেসটা, তারপরে এর মধ্যে কয়টা টেবিল আছে, সেই টেবিলে কয়টা কলাম আছে, এইসব ডেসক্রিপশনটা হচ্ছে মেটা ডেটা। এটা হচ্ছে আমরা যখন ডেটাবেস বানাই তখন এটা স্টোর হয়ে যায় অটোমেটিকলি। ক্লিয়ার? ওকে মিস। জি মিস। আর এখানেও অ্যাডিশনাল কিছু ইমপ্লিকেশনস আছে যেটা ডেটাবেস অ্যাপ্রোচ ইউজ করলে হবে। যেমন আমি কিছু স্ট্যান্ডার্ড এনফোর্স করতে পারবো যে আমার ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো রিট্রিভ করে কিভাবে ডিসপ্লে হবে ইউজারের কাছে, সেটা আমি কিছু স্ট্যান্ডার্ড সেট করে দিতে পারবো। তারপর ফ্লেক্সিবিলিটি আছে, ইকোনমিক্যাল, মানে আমার ওয়েস্টফুল ওভারল্যাপ অফ রিসোর্সেস হচ্ছে না, মেনটেন করা ইজিয়ার। সো এইসব কিছু জিনিসপত্র এগুলো পড়লে ক্লিয়ার হবে আই গেস। আচ্ছা, আমরা ডিবিএমএস সবসময় ইউজ করব না, বিকজ কখনো কখনো ডিবিএমএস ইউজ না করাটাই বেটার। সো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে ডিবিএমএস ইউজ করলে আমার মেইন কস্টগুলো কি। সো মেইন কস্টগুলো হচ্ছে যে ফার্স্টে ফাইন্যান্সিয়াল কস্ট আছে, যে আমি যদি ডিবিএমএস বানাই তাহলে আমার হয়তো অ্যাডিশনাল হার্ডওয়্যার কিনতে হইতে পারে যদি আমার ডেটা অনেক বেশি থাকে। তারপরে হচ্ছে আমার হয়তো অ্যাডিশনাল সফটওয়্যার কিনতে হইতে পারে। সো এখানে আমার ফাইন্যান্সিয়াল কিছু কস্ট আছে। আর এছাড়া আমি যেই মডিউলগুলো যদি ইনক্লুড করি, যেমন আমি অ্যাডিশনাল সিকিউরিটি, অ্যাডিশনাল কনকারেন্সি কন্ট্রোল, অ্যাডিশনাল রিকভারি সিস্টেম বা ব্যাকআপ সিস্টেম, এগুলো যদি আমি ইমপ্লিমেন্ট করি বা ইউজ করি, তাহলে আমার ডেটাবেসটার অ্যাক্সেস বা ইউসেজটা একটু স্লো হতে পারে। সো ইটস অ্যান ওভারহেড। সো এইসব খেয়াল রেখে আমাকে চিন্তা করতে হবে যে কখন আমার ডেটাবেসটা লাগবে, কখন আমার ডেটাবেস লাগবে না। সো এখানে বলা আছে কখন ডেটাবেসটা নেসেসারি না। সো লেটস সে তোমার ডেটাবেসের অ্যাপ্লিকেশনটা অনেক সিম্পল এবং এটা এত রেগুলারলি চেঞ্জ হয় না, খুবই অল্প ডেটা, বা মাল্টিপল ইউজার ইউজ করবে না, একজন ইউজার শুধু ইউজ করবে বা দুইজনের মধ্যে শুধু শেয়ার হবে। তারপর রিয়েল টাইম রিকোয়ারমেন্টস নাই, মানে অনেক হাই রিয়েল টাইম রিকোয়ারমেন্টস আছে, যে মানে একই সাথে অনেক ডেটা আসতেছে। সো তুমি যে ওভারহেডগুলো আছে ওই ওভারহেডগুলোর কারণে স্লো হয়ে যাচ্ছে, রিয়েল টাইম ডেটা রিকোয়ারমেন্টসগুলোকে ম্যাচ করতে পারতেছে না। সো এইসব সিচুয়েশন হলে তখন আমরা ডেটাবেসটা ইউজ না করা ভালো বা ইউজ করার দরকার নেই। আর ডেটাবেসের যে ডেটাটা আছে সেটা যদি আমার অনেক কমপ্লেক্স হয়, যে আমি আমার ডিবিএমএস এর অপারেশন বা ডিবিএমএস এর ফাংশনালিটি এগুলো সাপোর্ট করে না, তখন তো আমি ডিবিএমএস অ্যাকচুয়ালি ইউজ আমি করতে পারবো না। সো যদি লেটস আমার অ্যাপ্লিকেশন সিম্পল হয় তখন আমি ডিবিএমএস ইউজ করতে পারবো, কিন্তু আমার ইউজ করার দরকার নেই। আবার কিছু ক্ষেত্রে হচ্ছে আমি হয়তো ইউজ করতে পারবোই না, বিকজ মাই দ্য ফাংশনালিটিস দ্যাট আই নিড আর নট সাপোর্টেড বাই দ্য ডিবিএমএস। সো এরকম সিচুয়েশনও হতে পারে। So this is actually it for this chapter. তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? মিস এডিশনাল ইমপ্লিকেশনস এর লাস্টের একটা পয়েন্ট ছিল হচ্ছে ইকোনমিজ অফ স্কেল, ওটা একটু তো বুঝায় বলবেন একবার? ইকোনমিক্যাল হচ্ছে যে আমার ওয়েস্টেজ হচ্ছে না। সো আই এম নট ওয়েস্টিং মানি, আই এম নট ওয়েস্টিং
রিসোর্সেস বলতে আমার যে মেমোরি স্পেস আছে সেটা আমি ওয়েস্ট করতেছি না। তারপর আমার যে মানুষ যে লাগবে যারা মেনটেন করবে আমার সিস্টেম বা সফটওয়্যারকে, সেটা আমার ওয়েস্ট হচ্ছে না। তারপর আমার ডেটা এবং অ্যাপ্লিকেশন আমি এখন লেটস সে তোমাদের ইউনিভার্সিটির কথাই চিন্তা করো, তোমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে রাইট, আর স্টুডেন্ট এক্সামিনেশন ডিপার্টমেন্ট আছে, এন্ড দেন দেয়ারস এ রেজিস্ট্রার্স অফিস, ডিফারেন্ট ডিপার্টমেন্টস আছে। এখন আমরা যদি ডেটাবেস না ইউজ করি তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে কিন্তু সব স্টুডেন্টের ডেটা আলাদাভাবে মেনটেন করতে হবে, রাইট? অ্যান্ড সব স্টুডেন্ট কী কী কোর্স নিচ্ছে না নিচ্ছে সব ডিপার্টমেন্টকে আলাদা করে মেনটেন করতে হবে। লাইক দ্য রেজিস্ট্রার্স অফিস হ্যাজ টু মেনটেন ইট, দ্য control exam controller's office has to maintain it, the accounts office has to maintain it, the school or department you're enrolled in has to maintain it. So the same data is actually being replicated to in different departments, and then ওখানে যদি ডেটা চেঞ্জেস হয় আর একটা ডিপার্টমেন্টে চেঞ্জ হলে অন্য ডিপার্টমেন্টে সেটা দেখাচ্ছে না। সো এখানে আমার অনেক ওয়েস্ট হচ্ছে অফ রিসোর্সেস, অফ পিপল অ্যাকচুয়ালি নিডিং টু কিপ ট্র্যাক, যে মানে আমার যদি এরকম মাল্টিপল জায়গায় আলাদা আলাদা ডেটা থাকে তখন আমাকে কিছু মানুষ হায়ার করতে হবে টু ইভেন কিপ ট্র্যাক যে এক জায়গায় চেঞ্জ হইলে অন্য জায়গায় সেটা যাতে আপডেট হয় সেটা খেয়াল রাখতে, রাইট? সো এখানে আমার অনেক extra খরচ বাড়তেছে. So that's why it won't be economical if I don't use a database approach in large organizations where there is a lot of data. So এটাই বোঝাইছে। ওকে মিস। আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো এই চ্যাপ্টারে এতটুকুই। তোমাদের কি ইন জেনারেল কোনো কোয়েশ্চেন? আচ্ছা, সো তোমরা অবশ্যই হ্যাঁ বলছিলাম যে কোনো কোয়েশ্চেন নেই, বাট হচ্ছে ভিউএক্স এর যে ভিডিওগুলো ওগুলার সাউন্ডটা কেমন জানি মানে শুনতে অনেক কষ্ট হয়, বোঝা যায় না ঠিক মতো। আচ্ছা, কিছু ভিডিও হয়তো আছে এরকম, অ্যাকচুয়ালি অনেকে মিলে বানাইছে তো ভিডিওগুলো, সো ওভাবে সাউন্ড কোয়ালিটি, অ্যান্ড উই অলসো ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু আ লট অফ হাই কোয়ালিটি ইকুইপমেন্টস আনফরচুনেটলি। আর রেকর্ড করার পরেও যদি আমরা সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন ইউজ করি আসলে অতটুকু সাউন্ড হয় না, নয়েজ ক্যান্সেলেশন হয় না যেটা থাকার, মানে ওভাবে অত এক্সপেন্সিভ সফটওয়্যার উই ডোন্ট হ্যাভ। সো দেখো একটু, আমি তো অ্যাকচুয়ালি কভার করতেছি কোর্স ক্লাসগুলো, দ্যাটস ওয়াই আই অ্যাকচুয়ালি কভার ইট অলসো ইন দ্য ক্লাস, সো দ্যাট তোমাদের কোনো জায়গায় কোয়েশ্চেন থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো ক্লাসের মধ্যেই। তাছাড়া তোমরা যদি লেকচার স্লাইডগুলো পড়ো, বইগুলো পড়ো, it's going to be easy to understand. আর সব ভিডিওতে আই ডোন্ট থিঙ্ক এরকম। The problem is I also don't understand how মানে তোমাদের জন্য শুনতে অ্যাকচুয়ালি কতটুকু ডিফিকাল্ট হচ্ছে, বিকজ অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের উপরও ভ্যারি করে when you are hearing. আমি যখন I'm listening to the videos, যে ফার্স্টের ভিডিওটা যে দেখেছি আমি, তখন অ্যাকচুয়ালি I think my device automatically cancels out the noise, so I'm not actually hearing it. So আমি আসলে তোমাদের অত, সো তোমাদের থেকে আসলে ডিপেন্ড করে, মানে অবশ্যই এটা আমাদের যদি ভালো ইকুইপমেন্ট থাকতো when recording we could have ensured যে, সো আনফরচুনেটলি এটা করতে পারতেছে না বিকজ সবাই মিলেই তো রেকর্ড করা হয়েছে, সবার কাছে অত ভালো ইকুইপমেন্টস নাই। বাট তোমরা দেখো, দেখে যদি তোমাদের যেখানে যেখানে পয়েন্টস তোমরা বুঝতে পারবা না ওটা নোট ডাউন করে রাখবা, এন্ড দেন ক্লাসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করবা। এন্ড ক্লাস অ্যাটেন্ড করলে ক্লাসে তো আমি আই এম গিভিং অ্যান ওভারভিউ অফ দ্য কোর্স, সো ইন মানে ওভারভিউ অফ দ্য চ্যাপ্টার্স, সো ইন দ্যাট কেস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আই গেস। Also this is probably যদি ইনশাআল্লাহ যদি সিচুয়েশন বেটার হয়, this is probably the last semester যখন আমাদের will have online, so সব টিচার ফ্যাকাল্টিকে অ্যাকচুয়ালি একটু এখন অনেক ফ্যাকাল্টি যারা রেকর্ড করছে তারা অলরেডি হয়তো এই কোর্সটা আবার নিচ্ছেও না, সো এটা তো সমস্যা। এনিওয়েজ,
I will see what I can do. If I can do anything, আমি চেঞ্জ করার চেষ্টা করব, বাট যদি না হয় at least ক্লাসে অ্যাটেন্ড করবা, ক্লাসে I will try to explain everything. আর যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে নেক্সট উইকে তোমরা তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট পাবা। অ্যাসাইনমেন্টটা কেমনে সাবমিট করতে হবে, কবে সাবমিট করতে হবে, সবকিছু লেখা থাকবে। অ্যাসাইনমেন্টটা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপর থাকবে। সো চ্যাপ্টার 1 তো অলরেডি শেষ বাক্সে, চ্যাপ্টার 2টা নেক্সট উইকে বাক্সে হবে, প্লাস অ্যাসাইনমেন্ট একই সাথে দেওয়া হবে। সো অ্যাসাইনমেন্ট শেষ করার জন্য ইউ উইল গেট 1 উইক। সো চ্যাপ্টার স্লাইডস পড়া ইজ এনাফ, স্লাইড থেকে আনসার পাবা, বাট ইফ ইউ রিড দ্য বুক তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে। সো এখানে যে চ্যাপ্টারগুলো বলা আছে সেটা আমরা যে টেক্সট বইটা দিছি সেখানে চ্যাপ্টার নাম্বার অনুযায়ী, রাইট? সো চ্যাপ্টার 1 ওখানেও চ্যাপ্টার 1। সো ইভেন ইফ ইউ গো থ্রু দ্য বুক তাহলে হয়তো আরো ক্লিয়ার হবে যেখানে কনফিউশন থাকে। আচ্ছা, তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন বা কমেন্টস না থাকে তাহলে আজকে এতটুকুই। কোনো কোয়েশ্চেন আছে? নো মিস। ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ, আজকের জন্য এতটুকুই। আমি রেকর্ডিংটা শেয়ার করে ফেলবো।